আজকে আমরা দেখব কিভাবে ফেসবুক কভার রিসাইজ এবং ফেসবুক কভার ডিজাইন করতে হয়, আর এবং ফেসবুক কভার ডিজাইনের জন্য কোন কোন টুলসগুলো আমাদের ব্যবহার করতে হবে সেই টুলসগুলো সম্পর্কে জানবো। তো আমরা সাধারণত ফেসবুকে সবাই কভার ফটো ব্যবহার করি। তো সেক্ষেত্রে অনেক অনেক ছবি আছে অনেক ওয়াইড, আবার অনেক ছবি আছে অনেক অনেক হাইট হয়। এই ধরনের ছবিগুলো যখন আমরা কভার ফটোতে ইউজ করি তখন কভার ফটোটা তার যে অ্যাকচুয়াল যে সাইজটা সে সাইজটা হয় না, হয় ছবি অনেক লম্বাট হয়ে যায়, তা না হলে ছবিটা অনেক চ্যাপ্টা হয়ে যায়। তো ফেসবুক কভার ডিজাইনের ক্ষেত্রে বা ফেসবুক কভার রিসাইজের জন্য আমাদের ফেসবুক কভারের একটা অ্যাকচুয়াল একটা সাইজ আছে, একটা মাপ আছে। সেই মাপ অনুযায়ী যদি আমরা ফেসবুক কভারটা ক্রিয়েট করি তাহলে আমাদের ফেসবুক কভারটা ইউজ করার জন্য আর কোনো সমস্যা হবে না, ছবিটা বাঁকা হবে না বা ছবিটা চ্যাপ্টা লম্বা হবে, এই ধরনের কোনো সমস্যা হবে না। তো আমরা একটু দেখি যে ফেসবুক কভারের সাইজটা কত। তো আমাদের ফেসবুক কভার পেজ পেজের এক সাইজ সাইজ হচ্ছে ওয়াইড, ওয়াইড হচ্ছে 815 পিক্সেল অ্যান্ড হাইট হচ্ছে 300 সরি 857 পিক্সেল বাই 315 পিক্সেল। এটা হচ্ছে আমাদের ফেসবুক কভারের অ্যাকচুয়াল যে সাইজটা। ওয়াইডে আমাদের 857 পিক্সেল হবে এবং 315 হাইটে 315 পিক্সেল হবে। তো পিক্সেলটা কেন হবে? পিক্সেলটা হবে যেহেতু আমরা ফেসবুক কভারটা সোশ্যাল মিডিয়াতে ওয়েবের জন্য ওয়েব মিডিয়ার জন্য ব্যবহার করব, সেজন্য আমাদের ফেসবুক কভারের যে সাইজটা এই সাইজটা আমাদের ইঞ্চিতে না হয়ে পিক্সেলে হবে। কারণ ওয়েবের ক্ষেত্রে যে সকল ডিজাইনগুলো ব্যবহার করা হয় সেই সকল ডিজাইনগুলোতে অবশ্যই পিক্সেল আসবে এবং কালার মোডটা থাকবে 8 GB এবং রেজলিউশনটা থাকবে 72। এটা সবাই মাথায় রাখো। তো এখন আমরা একটা ফেসবুক কভার পেজ, নতুন একটা পেজ ক্রিয়েট করবো এই 857 পিক্সেল বাই 315 পিক্সেল অনুযায়ী। তো আমরা ফটোশপে গেলাম, ফটোশপ থেকে ফাইল থেকে নিউতে ক্লিক করলে আমরা নতুন একটা ডকুমেন্ট পাবো, অথবা কিবোর্ড থেকে শর্টকাট Ctrl+N দিলে আমরা একটা নিউ ডকুমেন্ট পাবো। এখন আমরা এই নিউ ডকুমেন্ট থেকে আমাদের পেজের যে সেটআপটা ওই ফেসবুক কভারের জন্য যে সাইজটা আছে, রেজলিউশন মোড, কালার মোড, এগুলো আমরা এখান থেকে ম্যানুয়ালি এটা ক্রিয়েট করব। তো আমাদের প্রথমে এখানে আমাদের মিলিমিটার আছে। তো আমরা এই অ্যারো কিতে ক্লিক করলে আমরা অনেকগুলো অপশন পাবো, পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, পিক্সেল। তো আমরা এখান থেকে আমরা পিক্সেলটা সিলেক্ট করব এবং এখানে ওয়েটটা আমাদের হবে 857 এবং হাইট যেটা আছে হাইটটা হবে 315। এবং আমাদের এখান থেকে রেজুলেশনটা আমরা যেহেতু এখানে ফেসবুক কভারটা ওয়েব মিডিয়ার জন্য ব্যবহার করব, সেজন্য আমাদের কালার রেজুলেশনটা হবে 72। এখানে পিক্সেল, ইঞ্চি এটা এমনই থাকবে, এটা পরিবর্তন করার কোনো দরকার নাই। আর কালার মোডটা থাকবে অবশ্যই 8 GB। এখানে আমরা অনেকগুলো কালার পাবো, বিটম্যাপ, গ্রে স্কেল, RGB কালার, CMYK কালার, ব্ল্যাক কালার। এই কালার বাকি কালারগুলো কালার মোড সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো, পরবর্তী ক্লাসগুলোতে এক স্টেপ বাই স্টেপ জানবো।
তো আমাদের এখানে যেহেতু ফেসবুক কভারটা ওয়েব মিডিয়ার জন্য ব্যবহার করা হবে, সেজন্য আমরা এখানে অবশ্যই কালার মোডটা 8 GB করে দেবো। এবং কালার মোডের ডান পাশে যে অপশনটা আছে 8 বিট, এখানে আমাদের অনেকগুলো বিট আছে, 16 বিট, 32 বিট। আমরা এগুলোর কোনো পরিবর্তন করবো না, 8 বিটটাই থাকবে। এবং ব্যাকগ্রাউন্ড কন্টেন্টটা অবশ্যই হোয়াইট মোডে থাকবে। এখন আমরা ক্রিয়েটে যদি ক্লিক করি, তাহলে আমাদের ফেসবুক কভারের যে অ্যাকচুয়াল সাইজটা ওয়াইড 897, হাইট 315, এর মধ্যে আমাদের একটা পেজ ক্রিয়েট হয়ে গেল। এটা হচ্ছে ফেসবুক কভারের অ্যাকচুয়াল সাইজ। তো আমরা তো এখন এই পেজের উপর আমাদের মনের ইচ্ছা অনুযায়ী নিজের ইচ্ছা মতো আমরা একটা ফেসবুক কভার তৈরি করতে পারি। তো আমরা এর আগে একটু দেখে আসি যে আমরা যদি অন্য কোনো ইমেজ আমরা ফেসবুক কভারে ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব। তো আমরা একটু ব্রাউজারে যাব, গুগলে যাব, গুগল থেকে আমরা একটু সার্চ করি ওয়ালপেপার। তো আমাদের এখান থেকে যে ইমেজটা পছন্দ হয়, যে ছবিটা আমাদের পছন্দ হয়, আমরা আমাদের নিজের ইচ্ছা অনুযায়ী একটা ইমেজ আমরা সেভ করে নেব। নেট স্লো হওয়ার কারণে একটু দেরি হচ্ছে। তো আমরা ইমেজটাকে সেভ করবো, সেভ করার জন্য আমরা ইমেজের উপর রাইট মাউস ক্লিক করে এখান থেকে সেভ ইমেজ অ্যাজ, এটাতে ক্লিক করবো। ক্লিক করলে আমাদের যে পেজটা দেবে, এখান থেকে আমরা লোকেশনটা সিলেক্ট করে জাস্ট সেভে ক্লিক করবো। আমাদের ইমেজটা সেভ হয়ে গেল। এখন আমরা আবার ফটোশপে যাবো, ফটোশপ থেকে আমরা ইমেজটাকে ওপেন করবো। এখন ওপেন করার জন্য আমরা ফাইল থেকে ওপেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল দিলে আমাদের একটা পেজ দেখা হয়। এখান থেকে আমরা আমাদের ইমেজটা যেখানে সেভ করছিলাম সেখানে যাব, ডেস্কটপে। তো ইমেজটাতে ক্লিক করে ওপেন করে এটা। এখন আমরা এর আগে যে ফেসবুক কভার পেজটা ক্রিয়েট করছিলাম নতুন একটা ডকুমেন্টে, তো আমরা যদি এটার সাইজ দেখি এবং আমাদের যে ওয়ালপেপারটা, আমাদের যে ইমেজটা সেটার সাইজ দেখি, দুইটার সাইজ কিন্তু ভিন্ন। এটা কিন্তু আমাদের ফেসবুক কভারের যে ফেসবুক কভার পেজের যে সাইজ, অ্যাকচুয়াল যে সাইজটা এই সাইজে নাই। তো আমরা চাইলে এই ইমেজটা ওয়াইড এবং হাইটে কতটুকু পিক্সেল আছে এটা চাইলে আমরা দেখতে পারি। তো আমরা সেটা দেখার জন্য আমরা ইমেজ থেকে ফটোশপের উপর একদম উপরে যে অপশন মেনু বার আছে, মেনু বার থেকে ইমেজ দিয়ে ক্লিক করবো। ইমেজ থেকে আমরা এখান থেকে ইমেজ সাইজ নামে যে অপশনটা পাবো, এটাতে ক্লিক করবো, অথবা কিবোর্ড থেকে অল্টার প্লাস কন্ট্রোল প্লাস আই দিলে আমাদের ইমেজ সাইজটা চলে যাবে। সেখানে দেখি আমাদের ইমেজ সাইজটা আছে, ওয়াইড আছে 320 পিক্সেল এবং হাইট আছে 1080 পিক্সেল। তো আমরা এখান থেকে আমাদের ফেসবুক কাভার সাইজ অনুযায়ী আমরা এটাকে ছোট বড় করে দেবো। আমাদের ফেসবুক কাভারের সাইজটা হচ্ছে 857 পিক্সেল, পিক্সেল মোটটা আছে, এবং হাইট হচ্ছে 390 পিক্সেল। এখন আমরা ওকে বাটনে ক্লিক করবো। এখন দেখি আমরা আমাদের যে ইমেজের যে সাইজটা এবং আমরা যে নতুন যে ফেসবুক কভারের পেজটা ক্রিয়েট করেছিলাম সেটা একটু দেখি যে আমাদের দুটো জিনিস কিন্তু সেম, এখন সেম আছে। এখন আমরা ইমেজটা আমাদের ফেসবুক কভারে ব্যবহার করার জন্য আমরা এটা সেভ করব। তো আমরা যদি এটা আমরা সাধারণত ইমেজটা জেপিজি মোডে সেভ করি, ফাইল থেকে সেভে ক্লিক করে জেপিজি মোডটা অন করে এটা সেভ করি। তো আমাদের সেক্ষেত্রে ইমেজের যে রেজুলেশনটা, আমাদের এখন যে রেজুলেশনটা আছে, অ্যাকচুয়াল যে রেজুলেশনটা, এই রেজুলেশনটা আমরা পাবো না, রেজুলেশনটা কমে যাবে। তো সেক্ষেত্রে আমরা যেহেতু ওয়েবের জন্য ব্যবহার করবো, সেক্ষেত্রে আমাদের সেভ করার জন্য আলাদা একটা অপশন আছে, আমরা সেটা একটু দেখবো। সেটা হচ্ছে ফাইল থেকে সেভের নিচে
এক্সপোর্ট থেকে সেভ ফর পেজ, অথবা কিবোর্ড থেকে অল্টার শিফট কন্ট্রোল এস, অল্টার প্লাস শিফট প্লাস কন্ট্রোল প্লাস এস কি যদি আমরা প্রেস করি তাহলে আমরা সেভ ফর ওয়েব মোডটা পাবো। এবং এটা হচ্ছে আমাদের ফটোশপ সিসি 2018 লেটেস্ট ভার্সন। এই জন্য আমাদের এখান থেকে এই মোডটা আমরা এক্সপোর্ট অপশন থেকে পাবো, কিন্তু ফটোশপ সেই সিক্স যে মোডটা আছে, যে ভার্সনটা আছে, সেই ভার্সনে আমরা ডিরেক্ট একদম ফাইল থেকে সেভের নিচে একদম সেভের নিচে এখানে অপশনটা থাকবে সেভ ফর ওয়েব, এখানে ক্লিক করলে আমরা পাবো, অথবা কিবোর্ড থেকে শর্টকাট কন্ট্রোল অল্টার শিফট প্লাস এস দিলে আমরা সেভ ফর ওয়েব অপশনটা পাবো। তো আমরা এখানে ক্লিক করি। এখন দেখি, এখন আমাদের এখানে একটা নতুন একটা পেজ আসলো। এখন এখান থেকে আমরা কিভাবে আমরা সেভ করবো এটা বিষয়। তো আমরা একটু দেখি যে উপরে যে অপশনগুলো, এখানে অনেক চারটা অপশন আছে, একটা হচ্ছে অরিজিনাল, একটা অপটিমাইজ, একটা টু আপ, আর একটা হচ্ছে ফোর আপ। তো আমরা চাইলে এখান থেকে ইমেজটা আমরা যে কোনো সাইজ রেজলিউশনটা কমিয়ে বাড়িয়ে যে কোনো ভাবে আমরা এটা সেভ করতে। তো আমরা যেহেতু এটা রেজলিউশনটা ঠিক থাকার জন্য আমরা এটাকে সেভ করব সেভ ফর ওয়েবের জন্য। সেক্ষেত্রে আমরা এখানে অরিজিনাল যে মোডটা আছে, অরিজিনাল অপশনটা আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করলে আমরা একটু নিচে একটু দেখি যে এখানে যে আমাদের সাইজটা হচ্ছে, এই ইমেজের যে অরিজিনাল সাইজটা এটা হচ্ছে 791 কিলোবাইট। এখন আমরা যদি এটাকে অপটিমাইজ করি আর একটু কমিয়ে নিই, রেজলিউশনটা কমিয়ে দিলে আমরা এখানে সাইজটা পাবো 202 কিলোবাইট। এখন আমরা যদি টু আপে যাই, টু আপে গেলে আমরা অরিজিনাল এবং অপটিমাইজ এই দুইটা ভার্সন দেখতে পাবো। উপরে আমাদের অরিজিনালটা ছিল 791 কিলোবাইট এবং নিচে যে অপটিমাইজ যে মোডটা ছিল এটা হচ্ছে 202 কিলোবাইট। এখন যদি আমরা এর থেকে আরো কম সাইজটা করতে চাই, আরো কম রেজলিউশন, আরো কম সাইজে করতে চাই ইমেজটা, তাহলে আমরা ফোর আপে ক্লিক করবো। কিছু কিছু জায়গা থাকে যেখানে একটা লিমিট দেওয়া থাকে যে একটা ইমেজ 100 কিলোবাইট বা 150 কিলোবাইট, তো 200 কিলোবাইটের বেশি সেটা সে অ্যাকসেপ্ট করবে না, সেটা গ্রহণ করবে না, আপলোড নেবে না। সেক্ষেত্রে আমরা সেভ ফরওয়ার্ড এই অপশনটা ইউজ করবো এখান থেকে ফোর আপটা। এবার আমরা দেখি এখানে অরিজিনাল মোডটা ছিল 791 কিলোবাইট, অপটিমাইজ মোডটা ছিল 202 কিলোবাইট। যদি এখন আমরা এর থেকে আরো নিচে আছি তাহলে আমরা একটা ইমেজ পাবো 153 কিলোবাইট এবং আরেকটা ইমেজ পাবো 174 কিলোবাইট। তো আমাদের এইখান থেকে আমরা অবশ্যই অরিজিনাল মোডটা রাখবো। অরিজিনাল মোডটা রাখলে আমাদের ইমেজের যে রেজলিউশনটা নষ্ট হবে না। এখন আমরা এটা সেভ করব, অরিজিনাল মোডটা রেখে। তো অরিজিনাল মোডটা রেখে আমরা কিভাবে সেভ করবো, এটা অবশ্যই আমরা এখানে ডান পাশে পিছের থেকে এটা আমরা জেপিজি মোডে, জেপিজি হাই এই মোডটা আমরা সিলেক্ট করে দেবো, তাহলে আমাদের ইমেজের যে অ্যাকচুয়াল যে রেজলিউশনটা এটা নষ্ট হবে না। এর উপরে অনেকগুলো অপশন আছে, এই জিপ অপশনগুলো আমরা যে অ্যানিমেশন টাইপের, যে 2D অ্যানিমেশন টাইপের যে ইমেজগুলো আছে এই জন্য আমরা ব্যবহার করবো, এটা পরবর্তী ক্লাসগুলোতে আমরা জানবো। তো আমরা এখান থেকে ইমেজটা সেভ করার জন্য জেপিইজি হাই অপশনটা সিলেক্ট করবো। এখন আমরা এখানে সেভ বাটনে ক্লিক করি। সেভ বাটনে ক্লিক করলে আমাদের একটা লোকেশন দেখাবে আমরা যেখানে ইমেজটা সেভ করছি। আমরা যদি ডেস্কটপে সেভ করতে চাই সেখানে ডেস্কটপে সেভ করলাম, যে ফেসবুক কভার এই নামে আমরা এটা সেভ করলাম। এখন আমাদের ইমেজটা সেভ হয়ে গেল। এখন আমরা একটু দেখে আসি কি হলো আসলে। আমাদের ইমেজটা যদি করি আমরা দেখবো যে আমাদের ফেসবুক কভারের যে সাইজটা ছিল 897 315, এই অনুযায়ী ইমেজটা আমাদের সেভ হয়ে গেছে। এখন এটা কিন্তু খুব বেশি একটা তার রেজলিউশনটা হারায় না। এটা এখন ফেসবুক কভারের পরের জন্য একটা তৈরি হয়ে গেল। আমরা দেখলাম যে কিভাবে একটা ইমেজকে ফেসবুক কভারের জন্য আমরা ব্যবহার করতে পারি রিসাইজ করে। এটা
এবার আমরা একটু আসবো, আমরা তো অনেকেই চাই যে নিজের ইচ্ছা মতো আমরা ফেসবুক কভারটা বানাবো। তো সেক্ষেত্রে আমরা এর আগে আমরা দেখেছি যে কিভাবে একটা ফেসবুক কভারের জন্য নতুন একটা পেজ ক্রিয়েট করবো। তো আমরা এটাকে এখন একটা ডিজাইন, আমরা কিভাবে এটা ডিজাইন করার জন্য আমাদের অনেকগুলো টুলস ব্যবহার করা হবে, যেগুলো আমরা ফটোশপের লেফট সাইডে এখানে পাবো, টুলস মেনুতে পাবো। তো এখানে আমরা যদি আমরা অন্যান্য ক্লাসগুলোতে মুভ টুল, রেক্টাঙ্গেল টুল, প্যাসো টুল এই সম্পর্কে আমরা জানি। তো আমরা আজকে আরো কিছু নতুন নতুন টুলস নিয়ে জানবো, যেগুলো আমাদের ফেসবুক কভার ডিজাইনের জন্য ব্যবহার করতে হবে। তো আমরা চাচ্ছি যে আমরা কাভার পেজটা, আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা হোয়াইট রাখবো না, অন্য একটা কালার ইউজ করবো। সেক্ষেত্রে আমরা এটা জানি যে আমাদের কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ডে কালার ইউজ করবো, কালার প্যাড থেকে ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার থেকে আমরা যে কোনো কালার। এখন আমরা চাচ্ছি যে আমরা এটা একটু গ্রে টাইপের করবো, অথবা আমাদের ফেসবুকের আইকনটা যেহেতু ব্লু, আমরা একটু ব্লু করি, লাইট ব্লু করি। লাইট ব্লু করে আমরা একটা অ্যাপ্লাই করবো আমাদের ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করার জন্য, যেহেতু আমরা এই কালার প্যালেট থেকে আমরা কালারটা ফরগ্রাউন্ড কালারে নিয়েছি, সেজন্য আমরা অবশ্যই ফরগ্রাউন্ড কালারটা ইউজ করার জন্য আমরা অল্টো প্লাস ডিলিট প্রেস করবো। তাহলে আমাদের ফরগ্রাউন্ড কালারটা আমাদের ব্যাকগ্রাউন্ড কালারের উপর অ্যাপ্লাই হবে। এখন আমরা অবশ্যই যখন ফেসবুক কভারটা ডিজাইন করবো, সেক্ষেত্রে আমরা অবশ্যই লেয়ার বাই লেয়ার, একটা লেয়ারের জন্য এক একটা ডিজাইন, এক একটা শেপের জন্য আমরা এক একটা লেয়ার ইউজ করবো। সেক্ষেত্রে আমাদের হবে কি, পরবর্তী যদি আমাদের কোনো ভুল হয় বা কোনো আমরা জিনিস ডিজাইনটা বা শেপটাকে যদি আমরা মডিফাই করতে চাই, তাহলে আমরা শেপ বাই শেপ এটা পরিবর্তন করতে পারবো, মডিফাই করতে পারবো। সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না। কিন্তু আমরা যদি একটা লেয়ারে সবগুলো ডিজাইন করি, তাহলে আমাদের আহ, আমরা পরবর্তীতে এটা পরিবর্তন করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের আবার নতুন করে কাজটা শুরু করতে হবে। আর আমরা এটা জানি যে একটা লেয়ারে যদি করি, তাহলে আমরা এটা চাইলে আনডু করতে পারবো, কিন্তু অনেক সময় এমন হয়ে যায় ডিজাইনটা অনেক বড় হয়ে যায়, লেয়ার গুলো অনেক বেশি হয়ে যায়। সেক্ষেত্রে শেপ গুলো অনেক বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের আনডু বা রিডুটা অনেক বেশি নেয় না। উম, সেক্ষেত্রে অনেক ঝামেলা হয়। সেজন্য আমরা প্রত্যেকটা ডিজাইন, প্রত্যেকটা শেপ ক্রিয়েট করার সময় আগে অবশ্যই একটা নতুন লেয়ার ক্রিয়েট করে নেব। তো আমরা লেয়ারটা ক্রিয়েট করবো, নিউ লেয়ার ক্রিয়েট করার জন্য আমরা ডান পাশে যে প্লেটটা দেখতে পাচ্ছি, লেয়ার প্লেট, লেয়ার প্লেটের নিচে আছে। নিচে আমরা এখানে কয়েকটা অপশন দেখতে পাবো। এখান থেকে আমাদের একদম ডিলিটেড লেফট সাইডে যে অপশনটা আছে, ক্রিয়েট নিউ লেয়ার, এখানে যদি ক্লিক করি, তাহলে আমরা নতুন একটা লেয়ার। এখন আমরা এই লেয়ার আমরা এক একটা শেপ নিয়ে একভাবে আমরা নিজের ইচ্ছা মতো ডিজাইন করবো। তো আমাদের ফেসবুক কভারে অবশ্যই আমরা ফেসবুক কভারের সঙ্গে ফেসবুক কভার যখন ডিজাইন করবো, অবশ্যই আমাদের ফেসবুক কভারের আমাদের প্রোফাইল পিকচারটা আমরা রাখি। ফেসবুকে আমরা দেখি যে প্রোফাইল পিকচারটা থাকে, এবং ফেসবুকে প্রোফাইল পিকচারটা অবশ্যই লেফট সাইডে থাকে। তো আমরা নতুন লেয়ারটা ক্রিয়েট করে আমরা একটা শেপ ক্রিয়েট করবো, আমাদের এখানে আমাদের প্রোফাইল পিকচারটা থাকবে, সেজন্য আমরা লেফট সাইডে একটা শেপ ক্রিয়েট করবো। তো এই শেপটা ক্রিয়েট করার জন্য আমরা যে টুলটা ইউজ করবো, সেটা হচ্ছে আমাদের রেক্টাঙ্গেল টুল। রেক্টাঙ্গেল টুলটা আমরা এখান থেকে লেফট সাইড থেকে টুলস মেনু থেকে পাবো রেক্টাঙ্গেল টুল। এটা শর্টকাট হচ্ছে ইউ। তো আমরা এখান থেকে রেক্টাঙ্গেল টুলসটা নিলাম, আমরা এটাকে একটা শেপে ক্রিয়েট করবো। আমরা একটু কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা হোয়াইট করে, তো এখন আমরা মাউস পয়েন্টারটা ক্লিক করে রেখে আমরা যদি এটাকে টান দিই, তাহলে আমাদের একটা শেপ ক্রিয়েট হবে। তো এখন আমাদের অনেক সময় আছে যে শেপটা একটু, আবার একটু দেখি, শেপটা আমাদের লম্বা চওড়া এমন হয়। তো আমরা যদি শেপটাকে চারদিক থেকে সমানভাবে বড় ছোট করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করবো? সেক্ষেত্রে আমরা
কিবোর্ড থেকে শিফট চেপে ধরে যদি আমরা মাউস পয়েন্টারটা ক্লিক করে টান দিই, তাহলে আমাদের চারিদিক থেকে সমান হবে ওয়াইড এবং হাইটটা চারিদিক থেকে সমান হবে, এটা শেপটাকে ক্রিয়েট করে ফেলবে। তো এখন আমরা এটাকে শেপটাকে যদি এদিক ওদিক ডানে বা উপর নিচে করতে চাই, তাহলে আমরা অবশ্যই ফার্স্টে মুভ টুলটা সিলেক্ট করবো। সিলেক্ট করে আমরা শেপটার উপর ক্লিক করে ধরে রেখে টান দেবো। টান দিলে আমরা যেখানে ইচ্ছা আমরা সেটা মুভ করতে পারবো। তো আমাদের যেহেতু প্রোফাইল পিকচারটা লেফট সাইডে থাকে, সেহেতু আমরা শেপটাকে লেফট সাইডে রাখলাম। এখন আমরা চাচ্ছি যে এই শেপটার চারিপাশে আমরা একটা বর্ডার দেবো, কালো একটা বর্ডার বা লাল একটা বর্ডার, যার যে কালারটা পছন্দ সেই কালার অনুযায়ী একটা বর্ডার ক্রিয়েট করব। সেক্ষেত্রে আমরা দুইভাবে আমরা বর্ডারটা ক্রিয়েট করতে পারি। একটা হচ্ছে যে আমরা রেক্টেঙ্গেল টুলটা আবার সিলেক্ট করে আমরা উপরে মেনু বারের নিচে কিছু অপশন পাবো, যেটা হচ্ছে সাব টুলস নামে পরিচিত। এটা হচ্ছে রেক্টেঙ্গেল টুলসের যে সাব টুলস গুলো আছে, এই রেক্টেঙ্গেল টুলস দিয়ে আমরা যে কাজগুলো করতে পারবো সেটা কাজ, সেই অপশন গুলো আমাদের এখানে মেনু বারের নিচে দেখা যায়। সেখান থেকে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ফিল এবং একটা হচ্ছে স্টক। তো ফিলটা হচ্ছে আমাদের যে শেপটা আমরা ক্রিয়েট করছি, এটা হচ্ছে আমাদের সলিড শেপটা, এটা হচ্ছে আমাদের ফিল। এবং স্ট্রোকটা হচ্ছে আমরা চারপাশে যে বর্ডার, যদি কোনো বর্ডার ক্রিয়েট করতে চাই, সেটা হচ্ছে আমাদের স্ট্রোক। তো আমাদের স্ট্রোকটা অফ আছে, তো আমরা এখানে ক্লিক করবো। ক্লিক করে আমরা এটাকে অন করে দেবো। অন করে দিলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হোয়াইট একটা বর্ডার চলে আসে। তো আমরা যদি এটা চাই রেড করবো, তো এখান থেকে আমরা রেড বাটনে যদি ক্লিক করি, তাহলে আমাদের এখানে রেড বর্ডারটা চলে আসবে। এখন আমরা যদি চাই যে এটা বর্ডারটা আরো বড় করবো বা ছোট করবো, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? তো এই যে স্ট্রোকের পাশে একটা অপশন আছে পিক্সেল। তো আমরা এখান থেকে চাইলে আমরা এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। আমাদের যেটুকু দরকার আমরা সেইটুকু অনুযায়ী আমরা এটাকে বাড়িয়ে কমিয়ে নিব। এটা হচ্ছে একটা ওয়ে। আর একটা যে ওয়েটা আছে সেটা হচ্ছে আমরা স্ট্রোকটা একটু অফ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন আমরা যদি আমরা যে শেপটা ক্লিক করছি, এই শেপটাকে ডুপ্লিকেট করি, শেপটাকে আমরা ডুপ্লিকেট করব। এখন আমরা ডুপ্লিকেটটা কিভাবে করব? সেটা ডুপ্লিকেট করতে গেলে আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জে দিলে আমাদের যে শেপটা সিলেক্ট থাকবে, অবশ্যই আমরা যে শেপটাকে ডুপ্লিকেট করব, যে শেপটার একটা কপি করব, সেই শেপের লেয়ারটা অবশ্যই সিলেক্ট থাকতে হবে। এবং কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিলে আমরা দেখতে পাচ্ছি একটা কপি হয়ে গেছে, ডুপ্লিকেট একটা লেয়ার ক্রিয়েট হয়েছে, শেপ ক্রিয়েট হয়েছে। তো আমরা এটাকে একটু দেখি। আমরা যদি এটার কালারটা চেঞ্জ করতে চাই, তাহলে কালার প্যাড থেকে এখানে ডাবল ক্লিক করলে আমরা কালার, তো আমরা এখানে যদি লাল কালারটা করি, লাল কালারটা, তো আমরা এখানে ওকে করলাম। এখন আমাদের পিছনের যে শেপটা ছিল হোয়াইট শেপটা, এটা আমাদের নিচে চলে গেছে। কিন্তু আমরা চাচ্ছি যে হোয়াইট শেপটা উপরে থাকবে এবং যে লাল যে শেপটা আছে এটা নিচেই দেবো এবং এটাকে বর্ডারের মতো বর্ডার আকারে ইউজ করবো। সেক্ষেত্রে আমরা কি করবো? সেক্ষেত্রে আমরা অবশ্যই যে লাল যে লেয়ারটা আছে, শেপের যে লেয়ারটা আছে, এই লেয়ারটাকে আমরা টেনে ক্লিক করে আমরা টেনে এই হোয়াইট লেয়ারের নিচে ছেড়ে দেবো। ছেড়ে দিলে আমাদের লাল যে শেপটা এটা নিচে চলে গেল। এখন আমরা হোয়াইট শেপের নিচে যে চলে গেছে, সেটা আমরা লাল শেপটা দেখতে পারতেছি না। তো আমরা চাচ্ছি যে লাল শেপটাকে হোয়াইট শেপ থেকে একটু বড় করে আমরা এটাকে বর্ডার হিসেবে ব্যবহার করবো। সেক্ষেত্রে আমরা কি করবো? সেক্ষেত্রে আমরা লাল শেপটা যে লেয়ারে আছে, সেই লেয়ারটা সিলেক্ট, সেই লেয়ারে ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দিলে আমরা এটা ছোট বড় করার জন্য একটা গাইড পাবো। তো এখন গাইড থেকে আমরা যদি এক কর্নার থেকে, যে কোনো এক কর্নার থেকে টান দিই, তাহলে এক সাইড থেকে দিক থেকে টান দিই, তাহলে দিক থেকে বড়। কিন্তু আমরা চাচ্ছি যে চারদিক থেকে সমানভাবে এটাকে ছোট বড় করবো। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের যে কোনো একটা কর্নারে যে একটা কর্নারে গেলে আমাদের মাউস পয়েন্টারটা আমাদের অ্যারো আকার ধারণ করবে। তখন আমরা কিবোর্ড থেকে শিফট অল্টার চেপে ধরে এই কর্নারে নিয়ে মাউস পয়েন্টার ক্লিক করে রেখে আস্তে করে হালকা করে টান দিলে আমাদের এটা চারদিক থেকে সমানভাবে ছোট বড় হবে। তো আমাদের যেটুকু দরকার আমাদের
সেটুকু আমরা করে নিলাম। করানোর পরে যদি আমাদের এটুকু করতে চাই, আমাদের কাজ শেষ, আর কিছু করতে চাচ্ছি না, সেক্ষেত্রে আমাদের কাজ শেষ হয়ে গেলে আমরা কিবোর্ড থেকে ইন্টার প্রেস করবো, তাহলে আমার এটা শেপটা ক্রিয়েট হয়ে গেল। এখন চাচ্ছি আমরা লাল যে শেপটা আছে এক সাইডে থাকবে বা উপরে এবং ডান সাইডে থাকবে, লেফট সাইডে থাকবে না, সেক্ষেত্রে আমরা কি করবো, সেক্ষেত্রে আমরা চাইলে এটা করতে পারি। সেক্ষেত্রে আমরা লাল শেপটাকে একটু মুভ করবো। তো লাল শেপ লেয়ারটাকে সিলেক্ট করা আছে, আমাদেরকে আমরা চাচ্ছি লেফট সাইডে যে লাল শেপটা আমরা দেখতে পাচ্ছি সেটা থাকবে না, আমরা এটাকে সরিয়ে ফেলবো। সেক্ষেত্রে আমরা কি করবো, সেক্ষেত্রে আমরা যদি মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় আমরা কিবোর্ড থেকে অ্যারো কি এর রাইট অ্যারোটা আছে, অ্যারোটাতে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা সরে যাচ্ছে। আমাদের উপরে একটু ছোট হয়ে গেল, আমাদের নিচে এই লেয়ারটা কিন্তু আমরা এটা আপ আপ বাটনে ক্লিক করি, আপ বাটনে ক্লিক করে এটা উপর দিকে চলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি লেফট সাইডে আমাদের কোনো শেপ নাই, রাইট সাইডে আছে এবং উপরে আছে। এভাবে আমরা যদি এটা লেফট সাইডে নিতে চাই, তাই কিভাবে কিবোর্ড থেকে অ্যারোকে লেফট অ্যারোটা যদি আমরা প্রেস করি তাহলে এটা হবে। যদি আমরা চাই যে আমাদের ডান পাশে এবং বাম দুই পাশে থাকবে কিন্তু উপরে থাকবে না, তো আমরা নিচে অ্যারোটা প্রেস করলে আমরা এটা নিচে চলে যাবে। আমরা যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারি, কিন্তু আমরা যদি এটা স্ট্রোক নিয়ে ইউজ করি সেক্ষেত্রে কিন্তু এটা চারপাশ থেকে সমানভাবে ক্রিয়েট করবে, শেপটা বর্ডারটা ক্রিয়েট করবে, আমরা এটা মডিফাই করতে পারবো না। সেক্ষেত্রে আমরা যে কোনো আমাদের যে এটা প্রয়োজন যেভাবে আমরা করতে চাই সেভাবে আমরা এটা করতে পারবো, সেটা করতে হবে। সেভাবে আমরা একটু দেখি। এখন আমাদের প্রোফাইল পিকচারটা রাখার জন্য একটা জায়গা তৈরি হয়ে গেল। এখন আমরা চাচ্ছি যে আমরা ব্যাকগ্রাউন্ড, আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো কিছু ইউজ করতে চাই। যদি আমরা একটা পাখি ইউজ করবো, সেক্ষেত্রে আমরা একটা পাখি আনতে হবে। আমরা একটা ব্রাউজার করবো, ব্রাউজার থেকে আমরা বার্ড লিখে সার্চ করবো, আমরা একটা বার্ড ইউজ করবো। আমরা এই বার্ডটাকে আমরা কপি বা সেভ যেটাই করি না কেন, কপি করে আমরা এখানে ফটোশপ থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। এখন আমাদের পাখিটা আমরা শুধু পাখিটাই রাখবো, আমাদের আর কোনো পাখির ব্যাকগ্রাউন্ডে যে হোয়াইট শেপটা সেটা থাকবে না, এটা মুছে ফেলবো। সেক্ষেত্রে আমরা কি করবো, সেক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ড শেপটা মোছার জন্য আমরা দুইটা টুলস ইউজ করতে পারি। এটা হচ্ছে এখান থেকে ইরেজ টুল নামে যে টুলসটা আছে এটা আমরা ইউজ করতে পারি ব্যাকগ্রাউন্ড মোছার জন্য। আমরা একটু দেখি যে কিভাবে মুছবো এটা। মাউস পয়েন্টারটা ক্লিক করে চেপে রেখে যদি আমরা এখানে টান দিই তাহলে এখান থেকে কিন্তু মুছবো। এখন দেখতেছি আমরা এখানে ক্লিয়ার ভাবে মোছা হচ্ছে না, আর সেটার জন্য আমরা কি করতে পারি, সেটা হচ্ছে আমাদের যে আমি আগে বলেছিলাম যে মেনু বারের নিচে আমরা সাব টুলস অপশন গুলো পাবো, যে ইরেজ টুল কোন কোন কাজগুলো করে সেটা সাব টুল নামে অনেকগুলো অপশন পাবো। সেখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা অপরচুনিটিটা কমন আছে, তো আমরা অপরচুনিটিটা 100 করে দেবো। 100 করে এখন আমি যদি এটাকে মুছি তাহলে আমরা দেখতে পাচ্ছি একদম সম্পূর্ণরূপে এটা মুছে যাচ্ছে। আমরা যদি এভাবে মুছতে চাই, কিন্তু আমরা যদি চাই যে আমরা এটাকে অনেক দ্রুত এটাকে মুছবো, সেক্ষেত্রে আমরা কি করবো, সেক্ষেত্রে আমাদের ইরেজ টুলের ভিতরে আরেকটা টুলস আছে, সেটা হচ্ছে ম্যাজিক ইরেজ টুল। এই অপশনটা আমরা এই টুলসটা আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করে আমরা যদি এই টুলসের কাজ হচ্ছে আমরা যে কালারের উপর এটা ক্লিক করবো, সেই কালার ওই ইমেজটার ভিতর যে সেই কালার যেখানে যেখানে আছে সেই কালার গুলো নিয়ে সেই কালার গুলোর পিক্সেল নিয়ে এটাকে মুছে ফেলবে। তো আমরা একটু দেখি, আমরা হোয়াইট কালার, যেহেতু আমরা হোয়াইট কালারটা মুছতে চাচ্ছি সেহেতু আমরা হোয়াইট কালারের উপর এটাকে একটা ক্লিক করি। পাখিটার চারপাশ থেকে যে হোয়াইট কালারটা ছিল এটা মুছে গেছে। এখন আমাদের এখানে কিছু আছে, এখানে একটা ক্লিক করি। আমরা একটু জুম করে দেখি, এখানে একটু আছে, এখানে একটু আছে। হ্যাঁ, এখন আমাদের পাখিটার ব্যাকগ্রাউন্ডটা খুব সহজে আমরা এটা মুছে ফেলতে পারবো।
এখন যদি আমরা চাই যে আমাদের অন্যভাবে অন্য একটা ওয়েতে আমরা এটা মুছতে চাই, সেটা আমরা পারবো। সেটা হচ্ছে আমরা সিলেকশনের মাধ্যমে আমরা এটা মুছতে পারবো। সেটা কি হবে? সেটা আমরা আমরা যে ল্যাসো টুলটা ইউজ করছি, সেই ল্যাসো টুলের মাধ্যমে এটা আমরা মুছতে পারবো যে আমরা এতটুকু মুছবো। তো আমরা এতটুকু সিলেক্ট করে কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করলে আমাদের সিলেকশন অপশনটা মুছে যাবে, অথবা আহ, আমরা এই টুলটা নিয়ে যদি সিলেকশনের ভিতরে আমরা প্রেস করে ঘোরাই মাউস পয়েন্টারটা, তাহলে শুধুমাত্র সিলেকশন অপশনটুকু মুছবে, এর বাইরে যাবে না। তো আমরা যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারি। তো আমাদের সব থেকে বেটার ওয়েটা হচ্ছে ম্যাজিক ইরেজ টুলটা ইউজ করা। সেক্ষেত্রে আমরা খুব তাড়াতাড়ি খুব সহজে একটা ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো। আমরা ম্যাজিক ইরেজ টুলটা ইউজ করি, সাদাতে ক্লিক করলাম, একটু আছে আমাদের পাখিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এখন আমরা চাচ্ছি পাখিটাকে একটু, পাখিটা যেহেতু আমাদের এদিকে আছে, পাখিটা আমার প্রোফাইল পিকচারে এখানে একটু থেকে আমরা হচ্ছে পাখিটাকে একটু ছোট বড় করতে। তো আমরা ছোট বড় করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল টি গাইডটা পাবো। এখন আমরা কিবোর্ড থেকে শিফট অল্টার চেপে ধরে একটা কর্নার থেকে আমরা এটাকে আমরা ছোট বড় করতে পারবো। মুখ টুল দেখতে একটু টেনে নিতে নেওয়া। এখন আমরা হচ্ছে ডান দিকে ঘোরানো আছে, আমরা হচ্ছে আমরা এটার মুখটা চেঞ্জ করতে, আমরা লেফট সাইডে লেফট দিকে বাম দিকে ঘোরাবো। তো সেক্ষেত্রে আমরা কি করবো? সেক্ষেত্রে আমাদের আবার গাইডটা আনতে হবে, কিবোর্ডে কন্ট্রোল টি প্রেস করে। এখন আমরা কন্ট্রোল টি প্রেস করলে গাইডটা আসলে এখন এখান থেকে আমরা এর উপর দিয়ে মাউস পয়েন্টার রাইট মাউস ক্লিক করবো। রাইট মাউস ক্লিক করলে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো এখানে। ফ্রি ট্রান্সফর্ম, স্কেল, রোটেট, স্কিউ, ডিসঅর্ট, পার্সপেক্টিভ, অল, রোট, প্লে। তো আমরা এখান থেকে আমরা ফ্লিপ হরিজন্টাল নামে যে অপশনটা আছে, এটাতে ক্লিক করলে তাহলে আমরা পাখিটা ডান সাইডে ছিল ঘোরানো মুখটা, আমরা এখন দেখতে পাচ্ছি বাম দিকে হয়ে গেছে। যদি এটাকে আবার আমরা ডান দিকে ঘোরাতে চাই, তাহলে আবার গাইডটা থাকা অবস্থায় রাইট মাউস ক্লিক করে আবার ফ্লিপ হরিজন্টালে ক্লিক করলে আমাদের পাখিটা আবার ডান দিকে ঘুরে যাবে। তো আমরা চাচ্ছি যে আমাদের পাখিটার মুখটা বাম দিকে ঘোরাতে, আমরা বাম দিকে ঘুরে দিলাম। আবার অনেক ক্ষেত্রে আছে যে পাখিটা আমাদের উল্টা ঘোরানো থাকে, সেক্ষেত্রে আমরা যদি উপর দিকেই করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করবো? সেক্ষেত্রে আমরা একইভাবে রাইট মাউস ক্লিক করে গাইড থাকা অবস্থায় যদি ফ্লিপ ভার্টিকালে ক্লিক করি, তাহলে আমাদের পাখিটা আবার উপর দিকে ঘুরে যাবে। আমরা দেখলাম যে কিভাবে পাখিটাকে ডানে বায়ে উপর নিচে আমরা এটাকে ঘোরাবো। তো এখন আমাদের কাজটা শেষ হয়ে গেলে এখান থেকে সাব টুলস থেকে এখান থেকে রাইট মাউস ক্লিক রাইট বাটন ক্লিক করে এখান থেকে টিক অপশনটা দিলে আমাদের গাইডটা চলে যাবে, অথবা কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে গাইডটা চলে যাবে। তো এবার আমরা এটা মুভ টুল দিয়ে আমরা পাখিটাকে যেখানে ইচ্ছা সেখানে বসাইতে পারি। এখন আমরা চাচ্ছি যে আমরা ফেসবুক কভারের ব্যাকগ্রাউন্ডে কিছু টেক্সট ইউজ করি, লাইক নিজেদের নাম বা অন্যান্য কোনো কবিতার লাইন, এভরিথিং, সেটা ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা কি করব? আমাদের টেক্সট ইউজ করার জন্য সেক্ষেত্রে আমাদের টুলস মেনু থেকে একটা অপশন আছে, সেটা হচ্ছে টাইপ টুল। টাইপ টুলের সিম্বলটা হচ্ছে টি, অথবা আমরা কিবোর্ড থেকে যদি টি প্রেস করি তাহলে আমরা টাইপ টুলসটা পাবো। তো আমরা টাইপ টুলসটা নিই। টাইপ টুলসটা নিয়ে এখন আমরা আমি আগে বলেছিলাম যে প্রত্যেকটা কাজ আমরা লেয়ার বাই লেয়ার তৈরি করবো, প্রত্যেকটা ডিজাইন আমরা প্রত্যেকটা শেপ আমরা লেয়ার বাই লেয়ার তৈরি করবো। তো এই ধারণা থেকে আমরা মনে করতে পারি যে আমাদের লেখার জন্য টেক্সট ইউজ করার জন্য আমরা আমাদের একটা লেয়ার নেওয়ার প্রয়োজন হবে, কিন্তু এক্ষেত্রে আমাদের লেয়ার নেওয়াটা প্রয়োজন হবে না, দরকার নেই। আমরা যখন টেক্সট ইউজ করবো সেক্ষেত্রে আমাদের নতুন করে লেয়ার ক্রিয়েট করার কোনো দরকার নেই। সেটার কারণ হচ্ছে আমরা যখন টাইপ টুলটা নিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডে
ব্যাকগ্রাউন্ড অবশ্যই সিভিল লেয়ারটা সিলেক্ট করবো। ব্যাকগ্রাউন্ডের উপর যখন আমরা ক্লিক করব, তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা কালার প্যালেটের দিকে একটু তাকাই, তো দেখাই আমরা একটু কালার প্যালেটের দিকে তাকাই। এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারে সিলেক্ট আছে। এখন আমরা এখানে টাইপ টুলসটা নিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। তো এই জন্য আমাদের কোনো টেক্সট ইউজ করার ক্ষেত্রে, কোনো ডিজাইনের ভেতর, কোনো ইমেজের ভেতর আমাদের নতুন করে কোনো শেপ ক্রিয়েট করার কোনো দরকার নেই, শুধুমাত্র টেক্সটের ক্ষেত্রে। এখন আরেকটা জিনিস হচ্ছে, আমরা যখন রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আমরা কাজ করবো, সেক্ষেত্রে নতুন কোনো লেয়ার নেওয়ার কোনো দরকার নেই। আমরা আগে একটু টেক্সট টুলটা দেখাই। তো আমরা এখানে পাচ্ছি যে আমাদের লেখাটা বোঝা যাচ্ছে না, কারণ আমাদের এখান থেকে কালারটা ব্লু কালার আছে, টেক্সট কালারটা। আমরা কালারটা কিভাবে চেঞ্জ করবো? কালারটা চেঞ্জ করতে হলে আমাদের টেক্সট টুলের যে সাব টুলস গুলো আছে মেনু বারের নিচে, এখান থেকে আমরা এই যে কালার আর প্যালেটটা পাবো। এখানে যদি ক্লিক, তো আমরা এখান থেকে আমরা একটা কালারটা ইউজ করতে পারবো। আমরা ইয়েলো কালারটা ইউজ করলাম। যদি চাই যে পাখিটার কালার অনুযায়ী দিতে হচ্ছে, তাহলে কালার থাকা অবস্থায় আমরা যদি পাখির উপর আনি, তাহলে আমাদের কি হচ্ছে, একটা হাইড্রোপার আসতেছে। হাইড্রোপার করলে আমরা যে কালারটা একটু যদি ব্ল্যাক চাই, ব্ল্যাক ক্লিক করলে এটা ব্ল্যাক হবে। হলুদে ক্লিক করলে আমরা ইয়েলো পাখির শরীরের যে কালারটা সেটা পাবো। যদি আমরা রেডে ক্লিক করি, রেড কালারটা পাবো। আমরা হচ্ছে আমরা পাখিটার গায়ে যে হলো ইয়েলো কালারটা সেটা ইউজ করতে, এখানে ক্লিক করলে আমরা বাটনে ক্লিক করবো। সিলেক্ট করে এখান থেকে ঠিক বাটনে ক্লিক করলে আমাদের লেখাটা চলে আসলো। এখন আমরা চাচ্ছি লেখাটা একটু বড় করতে। তো বড় করতে গেলে আমরা কি করব? বড় করার জন্য আমরা লেয়ার প্যালেটের যে টেক্সট লেয়ারটা আছে, এটা টির উপর ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করলে আমাদের লেখাগুলো সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে মেনু বারের নিচে যে সাব টুলস গুলো আছে, এখান থেকে আমরা সাইজটা বাড়িয়ে নেব। আমাদের 26 আমরা 30 করে দ্বারা বড় হয়ে গেলে, অথবা আমরা যদি এখানে সিলেক্ট করে মাউসের মাঝের যে চাকাটা সেটা যদি ঘোরাই উপর নিচে, তাহলে সামনে পিছনে যদি ঘোরাই তাহলে এটা কত বড় হবে। আমাদের যতটুকু দরকার ততটুকু রেখে আমরা এটাকে যেখানে বসাবো সেখানে আমাদের লেখাটা চলে আসছে। এখন আমরা চাচ্ছি যে আমাদের যে লেখাটার যে স্টাইলটা, আমরা স্টাইলটা চাই না, অন্য কোনো স্টাইল ইউজ করতে চাই, অন্য কোনো স্টাইল, সেক্ষেত্রে আমরা কি করবো? সেক্ষেত্রে অবশ্যই আমাদের যে কোনো কিছু পরিবর্তন করার জন্য আমরা অবশ্যই সেই জিনিসটা, যে শেপ হোক বা টেক্সট হোক বা ইমেজ হোক, সেটাকে অবশ্যই সিলেক্ট করে নেবো। তো আমরা দেখেছি যে কীভাবে সিলেক্ট করতে হয় টেক্সটটা। তো আমরা লেয়ার প্যালেট থেকে টেক্সট উপর ডাবল ক্লিক করে সিলেক্ট করে দিই। এখন আমরা টেক্সটের ডিফারেন্ট যে স্টাইলগুলো আছে সেটা কোথায় পাবো? সেটা অবশ্যই আমরা আগেই বলছি যে টেক্সট টুলের যে অপশনগুলো নিয়ে কাজ করবে, যে কোনো টুল যে অপশনগুলো নিয়ে কাজ করবে, সেই অপশনগুলো আমরা অবশ্যই মেনু বারের নিচে সাব টুলসের ভিতর আমরা পাবো। আমি সাব টুল একটু খুঁজি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা অপশন দেখছি যে রোবট, এটা হচ্ছে একটা ফন্ট। আমরা চাচ্ছি রোবটটা অন্য কোনো একটা ফন্ট দিব। সেক্ষেত্রে আমরা যদি অ্যারোতে ক্লিক করি, তো আমরা অনেক ফন্ট পাবো। যেমন দেখতে পাচ্ছি চেঞ্জ হচ্ছে, কিন্তু আমরা এটা টেক্সট ফন্টের আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আমরা কি, সেক্ষেত্রে আমাদের এই রোবটের ফন্টটা সিলেক্ট করার পর আমরা কিবোর্ডের অ্যারো কি থেকে ডাউন যে কিটা আছে, এই ডাউন কিটা প্রেস করলে আমরা একটা স্টাইল দেখতে পারবো। আমাদের যে স্টাইলটা পছন্দ, আমরা সেই স্টাইলটা নিলাম, নিয়ে আমরা এটাকে মুভ টুল দিয়ে ঠিক মতো প্রেস করলাম, রাইট ক্লিক করলাম, এখন আমরা যদি চাই যে এর ভিতরে আমরা অনেক কিছু ইউজ করবো, সেক্ষেত্রে আমরা অনেক কিছু ইউজ করতে পারবো। আমরা যদি চাই যে
পাখিটাকে একটা বর্ডার দেখিয়ে দেবো, বা টেক্সটের নিচে একটা আমরা একটা শেপ তৈরি করবো। তো আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুলসটা নিয়ে আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুলসের ভিতর অনেক টুলস আছে, সেটা হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল, ইলিপস টুল, পলিগনাল লাইন টুল। তো রাউন্ডেড যেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের রেক্টেঙ্গেল টুলসটাকে চার পাশ থেকে কাট করে ফেলবো। আমরা একটু দেখি যে কিভাবে এটা কাট করে। এই যে আমাদের যে কর্নার গুলো আছে, কর্নার গুলো আমাদের রাউন্ডেড হয়ে গেল, কাট হয়ে গেল। এখন আমরা একটু দেখি যে কি আছে এলিপস টুল। এলিপস টুলটা হচ্ছে আমরা যখন সার্কেল ব্যবহার করবো, সেক্ষেত্রে আমাদের সার্কেলটা ক্রিয়েট করার জন্য আমাদের এলিপস টুলটা প্রয়োজন হবে। এরপর আছে আমাদের পলিগনাল টুল। পলিগনাল টুলে আমরা এখান থেকে আমরা পলিগনাল টুলটাকে ক্রিয়েট করে দেবো। চারটা শেপ, চারটা কর্নার পাচ্ছি। আমরা চাইলে সাইডটা আরো বাড়াতে পারি। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের পলিগনাল টুলসটা সিলেক্ট করে আমরা যে সাবটুল আছে, সাবটুল থেকে আমরা এখান থেকে যে একটা অপশন আছে সাইড, সাইড অপশন থেকে আমরা যে কোনো সাইড নিচ্ছি। আমরা যদি 7টা সাইড নিচ্ছি, তাহলে আমরা এখান থেকে তাহলে এখানে 7 দিয়ে দিলাম। 7 দিয়ে এখন যদি আমরা সে পলিগনাল টুলটা সিলেক্ট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা 7টা কর্নার, 7টা সাইড সেভাবে বাড়িয়ে কমিয়ে নিতে পারি। আমরা দেখতে পাই সেটা করতে পারি। এরপর দেখি, এরপর হচ্ছে আমাদের লাইন টেক্সট। লাইন টেক্সট হচ্ছে শুধুমাত্র একটা লাইন ক্রিয়েট করবে। আমরা হচ্ছে বার্ডের নিচে একটা লাইন লাইন ক্রিয়েট করবো। সেক্ষেত্রে আমরা এটা টান দিই, ক্লিক করে মাউস পয়েন্টারটা ক্লিক করে আমরা যদি টান দিই, যেদিকে টান দিবে সেদিকে যাবে। কিন্তু আমরা হচ্ছে সোজা একদম বড় বড় করতে চাচ্ছি, যাতে আঁকা বাঁকা না হয়। সেক্ষেত্রে আমরা আমাদের একটু আঁকা বাঁকা হয়ে যেতে পারে। তো আমরা সোজা করতে গেলে কি করবো, সোজা করতে গেলে কিবোর্ডের শিফট বাটনটা প্রেস করে আমরা যদি টান দিই, তাহলে এটা সোজাই হবে, এখন আর আঁকা বাঁকা হবে না, এটা সোজাই ক্রিয়েট হবে। তো এটা লাইনটা অনেক ছোট হয়ে গেছে। তো লাইনটা যদি একটু বড় করতে চাই, সেক্ষেত্রে আমরা দুটো ভাবে করতে হবে। একটা হচ্ছে লাইনটার শেপটা, লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে গাইডটা দিলাম। এখন যদি এটাকে একটু বড় করে জুম করি, করে অ্যাপসেন্টটা থাকা অবস্থা টানি, এটা প্রেস করি, তাহলে লাইনটা বড় হয়ে যাবে। আমাদের লাইনের চারি সাইডে বর্ডার ইউজ করতে চান, সেক্ষেত্রে লাইনের লেয়ারটা সিলেক্ট করে লাইনের লাইন টুলসটা সিলেক্ট করে এখান থেকে স্ট্রোকটা আপনি অন করে দিতে পারেন। স্ট্রোকটা অন করে রেড দিতেছেন, রেডে ক্লিক করে রেড হয়ে গেল। সেক্ষেত্রে অনেক টিকটা অনেক বড় আছে এবং টিকটা অনেক ছোট আছে, এই জন্য বড় যাচ্ছে না। আমরা টেস্ট করবো না, এটা বন্ধ থাকে। আমরা যদি এটার কালারটা চেঞ্জ করতে চাই, আমরা লেয়ারের উপর ডাবল ক্লিক করলে আমাদের কালারটা কালার প্রিন্টার হয়ে যাবে। এখান থেকে আমরা যেটা ইচ্ছা আমরা সেটা করে দিতে পারি। এখন আরেকটা বিষয় হচ্ছে, আমরা যখন এই রেক্ট্যাঙ্গেল টুলস, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, ইলিপস, পলিগনাল লাইন, এই টুলস গুলো ব্যবহার করার জন্য আমরা কেন নতুন লেয়ার ক্রিয়েট করবো না, সেটা আমরা একটা রেক্ট্যাঙ্গেল টুলসটা সিলেক্ট করলাম। এখন দেখি আমরা আমরা এখানে কোনো নতুন লেয়ার ক্রিয়েট করি নাই। তো আমরা যদি এখন এখানে একটা রেক্ট্যাঙ্গেল টুলস ক্রিয়েট করি, তারা দেখতে পাচ্ছি যে এখানে রেক্ট্যাঙ্গেল টুলসটা ক্রিয়েট করতে আমরা এখানে নতুন একটা শেপ তৈরি করি। আবার একটু খেয়াল করি, লেয়ার প্লেটের দিকে একটু তাকাই, লেয়ার প্লেটের দিকে জিনিসটা ফর্মেট সিলেক্ট আছে, এটা হচ্ছে ব্যাংক। তো আমরা এখানে নতুন একটা লেয়ার শেপ তৈরি করলাম। শেপ তৈরি করার সাথে সাথে দেখতে পাচ্ছি আমরা সেটার সঙ্গে সঙ্গে একটা নতুন একটা লেয়ারও তৈরি হয়ে গেছে। এই জন্য আমরা যখন রেক্ট্যাঙ্গেল টুল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, এলিপস টুল আমরা ব্যবহার করবো, তখন আমাদের নতুন করে কোনো লেয়ার ক্রিয়েট করার কোনো প্রয়োজন হবে না। এরপর আছে আমাদের কাস্টম শেপ টুল। কাস্টম শেপ টুলটা সিলেক্ট করি। কাস্টম শেপ টুলের কাজটা কি? কাস্টম শেপ টুলের কাজ হচ্ছে আমাদের ফটোশপে কিছু কাস্টম শেপ থাকে, সেই শেপগুলো আমরা যদি ইউজ করতে চাই আমাদের কোনো ডিজাইনের ক্ষেত্রে, ডিজাইন দিকে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই কাস্টম টুলসগুলো কোথায় পাবো, শেপগুলো কোথায় পাবো, সেটা
আমরা এটাও অবশ্যই আমরা সাবটুলসের ভিতরে পাবো। সাবটুলসের আমরা সাবটুলসের দেখি আমরা এখানে শেপ শেপ নামে একটা অপশন আছে। শেপ নামের শেপের ডান পাশে যে অপশনটা দেখতে পাচ্ছি আর একটা ক্লিক করলে আমরা এখানে কিন্তু শেপ পাবো। তো আমাদের যেটা ইচ্ছা আমরা চাচ্ছি যে আমরা একটা আমরা এই সিম্বলটাতে ক্লিক করে আমরা পেজের ভিতরে এসে ব্যাকগ্রাউন্ডের ভিতরে এসে আমরা যদি ক্লিক করে টান দিই তাহলে একটা শেপ এখানে যদি ক্যালারিটি থেকে ডাবল ক্লিক করে আমরা একটা ক্যালারিটি দিতে পারবো। আমি মুভ করতে দেখে নিচ্ছি সেখানে বসাই দিতে পারবো। আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমরা একটা ফেসবুক কভার একটা ইমেজ থেকে ফেসবুক কভার রিসাইজ করবো এবং আমরা কিভাবে একটা নতুন করে নিজেদের মনের মতো করে একটা ফেসবুক কভার আর ডিজাইন করবো। এখন আমরা ডিজাইনের পর আমরা এটাকে সেভ করবো। সেভ করার জন্য অবশ্যই আমরা এটাকে ফাইল থেকে সেভ ফরওয়ার্ড জন্য যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে ওইগুলোর জন্যই আমরা এটা ব্যবহার করবো। সেই জন্য আমরা অবশ্যই এটা সেভ ফরওয়ার্ডে সেভ করবো। আমরা কখনো এটা জেপিজির মধ্যে সেভ করবো না। তো আমরা এক্সপোর্ট আপনারা অবশ্যই আপনারা এটা সেভের নিচে এটা অপশনটা পাবেন সেভ ফরওয়ার্ড এখানে থাকবে কিন্তু এখানে এটা হচ্ছে লেটেস্ট ভার্সন এই জন্য এখানে এক্সপোর্ট থেকে আমরা সেভ ফরওয়ার্ড অথবা কিবোর্ড থেকে অল্টার শিফট কন্ট্রোল এস দিলে আমরা সেভ ফরওয়ার্ড অপশন পাবো। সেখান থেকে আমরা অরিজিনাল মোডটা রাখবো। অরিজিনাল মোডটা রেখে এখান থেকে জেপিজি হাই তো আছে এখন সেভে ক্লিক করে আমাদের এখানে লোকেশনটা দেখা দিবে। লোকেশনটা দেখা আমরা এটা নিজের যে একটা নাম অনুযায়ী পছন্দ মতো নাম অনুযায়ী থাকে নাম ক্রিয়েট করে আমরা এটাকে সেভ করবো। আমাদের পেজ ডিজাইন আর আমাদের আমাদের ফেসবুক সবার জন্য এখন সবার পেজ ডিজাইন হয়ে গেল। সেভাবে আমরা চাইলে এটাকে আরো গর্জিয়াস করতে পারি, নিজেদের মনের মতো করে এটা তৈরি করতে পারি। আশা করি সবাই এই টুলসগুলো এবং ফেসবুক কভার কীভাবে রিসার্চ করতে হবে, কীভাবে নতুন একটা ফেসবুক কভার পেজ ক্রিয়েট করে সেটাকে